এমন একটি গ্রাম যেখানে কোনো স্বামী স্ত্রী আসলেই হঠাৎ করেই তার স্ত্রী গায়েব হয়ে যায়, যাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এমন কি হচ্ছে এই গ্রামে যে দিন দুপুরে মানুষের স্ত্রী গায়েব হয়ে যাচ্ছে? এর মূল রহস্য কি? ভিদা মুয়ার্জি এমনই একটি রহস্যে ঘেরা, রোমাঞ্চে ভরা এবং আবেগে সিক্ত এক সিনেমার গল্প, যা আপনাকে প্রতিটি মুহূর্তে আটকে রাখবে। একজন মানুষের জীবনের টানাপোড়েন, তার ভালোবাসার জন্য লড়াই, আর একের পর এক অপ্রত্যাশিত টুইস্ট যা আপনাকে ভাবাবে এরপর কি হবে। চলুন আর দেরি না করে এই দুর্দান্ত তামিল থ্রিলার মুভির গল্প শুনে আসা যাক। মুভিটি শুরু হয় জর্জিয়াতে বসবাসকারী এক দম্পতি আর্জুন এবং কায়েলকে দিয়ে। এখানে আমরা জানতে পারি যে আর্জুন এবং কায়েলের বিয়ের 12 বছর হয়ে গেছে। তাদের প্রেমের বিয়ে হয়েছিল এবং বিয়ের পর তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসত। দুজনেই পরস্পরের খুব যত্ন নিত। একসময় কায়েল গর্ভবতী হয়েছিল, কিন্তু একটি অ্যাক্সিডেন্টে তার মিসক্যারেজ হয়ে যায়। ডাক্তার জানিয়ে দেয় যে কায়েল আর কখনো মা হতে পারবে না। এই খবর তাদের দুজনের জন্যই ভয়ঙ্কর ছিল এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে, কারণ আর্জুন তার কাজে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে কায়েল একদম একা হয়ে যায়। আর্জুন যদিও কায়েলকে ভালোবাসত, কিন্তু ব্যস্ততার কারণে সে কায়েলকে ঠিক মতো সময় দিতে পারছিল না। এই একাকিত্বের মধ্যে কায়েলের জীবনে অন্য একজন পুরুষ আসে এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরপর কায়েল অর্জুনকে জানিয়ে দেয় যে তার জীবনে এখন অন্য কেউ আছে এবং সে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। ডিভোর্সের প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত কায়েল তার বাবা মায়ের কাছেই থাকতে চায়। এই কথা শুনে আর্জুন ভীষণ হতবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি যে তাদের সম্পর্ক এইভাবে ভেঙে যাবে। এরপর আর্জুন কায়েলকে বলে যে সে নিজেই তাকে তার বাবা মায়ের বাড়িতে পৌঁছে দেবে। প্রথমে কায়েল রাজি হয় না, কিন্তু আর্জুন বোঝায় যে তারা একসঙ্গে 12 বছর কাটিয়েছে, এটাই তাদের শেষ সফর হবে এবং সে চায় এই স্মৃতিগুলো সুন্দর হোক। অবশেষে কায়েল রাজি হয় এবং তারা একসঙ্গে যাত্রা শুরু করে। পথে আর্জুন কায়েলকে বলে যে তার অনেস্টি সবচেয়ে ভালো লেগেছে, কারণ কায়েল তাকে সত্যিই বলে দিয়েছে যে তার কারো সঙ্গে সম্পর্ক চলছে। চাইলে সে এই বিষয়টা লুকিয়েও রাখতে পারত। এই কথা শুনে কায়েলের খারাপ লাগে এবং তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়েন। এই আবেগের মধ্যেই অর্জুনের গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্রেক কষে তারা দুজনেই বেঁচে যায়। এরপর দেখা যায় অন্য গাড়িতে 5-6 জন ছেলে ছিল, যারা অর্জুন ও কায়েলের দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছিল। তবে তারা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন ও কায়েল পথ চলতে থাকে এবং একসময় একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। কায়েল সেখানে একটি স্টোর দেখে এবং কিছু কেনাকাটা করতে যায়, আর অর্জুন গাড়িতে পেট্রোল ভরাচ্ছিল। তখন কায়েলের একটি দম্পতির সঙ্গে দেখা হয়, যারা চেন্নাই থেকে এসেছিল। তাদের নাম ছিল দীপিকা ও রক্ষিত। তারা কায়েলের সঙ্গে বেশ আন্তরিকভাবেই কথা বলে এবং দীপিকার সঙ্গে কায়েলের বন্ধুত্বও হয়ে যায়। ঠিক তখনই আগের সেই ছেলেগুলো আবার পেট্রোল পাম্পে চলে আসে এবং অর্জুনের দিকে বিরক্তি ও রাগ নিয়ে তাকায়। তারা অর্জুনকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল, যেন ইচ্ছা করেই তার সঙ্গে ঝগড়া লাগাতে যাচ্ছে। কিন্তু অর্জুন কোনো ধরনের প্রবলেম চাচ্ছিল না, তাই সে তাদেরকে সরি বলে। তবে ছেলেরা তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই তাদের এড়িয়ে চলে। এরপর অর্জুন ও কায়েল আবার তাদের যাত্রা শুরু করে। এদিকে কায়েলের শরীর খারাপ হতে থাকে, কারণ সে কিছু উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলেছিল। ঠিক তখনই তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। অর্জুন গাড়ি ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সমস্যার কারণ বুঝতে পারছিল না। তখনই তারা লক্ষ্য করে আগের সেই ছেলেগুলো আবার সেখানে হাজির হয়েছে এবং তাদের দেখেই মনে হচ্ছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। ছেলেগুলো অর্জুনকে ভয় দেখানোর চেষ্টা করছিল, যা দেখে কায়েল ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে রক্ষিত ও দীপিকার একটি ট্রাক এসে পৌঁছায়, কারণ তারা ডেলিভারির কাজ করত। কায়েল তাদের থামিয়ে সবকিছু জানায় যে এই ছেলেগুলো তাদের হুমকি দিচ্ছে। রক্ষিত গাড়ি মেরামত করার চেষ্টা করে, কিন্তু সে ঠিক করতে পারছিল না। এরপর তারা সিদ্ধান্ত নেয় আগে গিয়ে সাহায্য পাঠানোর। আসলে সেই এলাকায় কোনো মোবাইল নেটওয়ার্কও ছিল না, যার কারণে অর্জুন কাউকে ফোন করতে পারছিল না। তখন রক্ষিত বলে সামনে একটু দূরে একটি ক্যাফে আছে, তারা কায়েলকে সেখানে রেখে গাড়ির জন্য একজন মেকানিক পাঠিয়ে দেবে। অর্জুন প্রথমে রাজি না হলেও কায়েলের সম্মতি দেখে রাজি হয়ে যায়, কারণ কায়েল ও দীপিকার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এরপর কায়েল দীপিকা ও রক্ষিতের সঙ্গে চলে যায়, আর আর্জুন গাড়ি মেরামতের চেষ্টা চালিয়ে যায়। কিছুক্ষণ পর আর্জুন সমস্যার কারণ বুঝতে পারে এবং নিজেই গাড়িটি ঠিক করে ফেলে। এরপর সে ওই ক্যাফেতে পৌঁছায়, যেখানে রক্ষিত কায়েলকে রেখে যাওয়ার কথা বলেছিল।
কিন্তু ক্যাফেতে গিয়ে সে ওই ক্যাফের মালিককে জিজ্ঞাসা করে কায়েল এখানে এসেছিল কিনা। তখন মালিক জানায় যে এখানে তো এমন কোনো মহিলাই আসেনি। এই কথা শুনে অর্জুন হতবাক হয়ে যায়। সে সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু কেউই কায়েলকে দেখেনি। এখন অর্জুনের কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা যায় ক্যাফের সিসিটিভি গত 2 মাস ধরেই কাজ করছে না। গাড়ি নিয়ে দ্রুত সামনে এগোতে থাকে অর্জুন। প্রায় 40 মিটার যাওয়ার পর সে সামনে রাক্ষিতের সেই ট্রাকটি দেখতে পায়। গতি বাড়িয়ে ট্রাকটিকে থামানোর চেষ্টা করলেও রাক্ষিত কোনোভাবেই থামাতে চায় না। বাধ্য হয়ে অর্জুন আরো জোরে গিয়ে ট্রাকের সামনে এসে পথ আটকে দেয়, ফলে ট্রাক থামাতে বাধ্য হয়। অর্জুন তখন রাক্ষিতকে ট্রাক থেকে নামিয়ে কায়েলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রাক্ষিত এমন ভান করে যেন সে কখনো অর্জুনকে দেখেইনি। এতে অর্জুন রাগে ফেটে পড়ে, পাশাপাশি বিস্মিত হয়। দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। এমন সময় রাস্তা দিয়ে একটি পুলিশ টহল দিচ্ছিল। সুযোগ বুঝে অর্জুন পুলিশের কাছে গিয়ে সাহায্য চায়। সব শুনে পুলিশ সাহায্য করতে রাজি হয় এবং পুরো ট্রাক তল্লাশি চালায়, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ অর্জুন ও রাক্ষিত দুজনেরই আইডি চেক করে। তখন রাক্ষিত নিজেকে ধীরাজ বলে পরিচয় দেয়, যা শুনে অর্জুন আরেক দফা ধাক্কা খায়। রাক্ষিত দাবি করে, আমি একাই যাচ্ছি ফল আনতে, আমার সাথে কোনো মেয়েই নেই। এই কথা শুনে অর্জুনের রাগ আরো বেড়ে যায়, কিন্তু পুলিশ তাকে শান্ত থাকতে বলে এবং রাক্ষিতকে ছেড়ে দেয়। পাশাপাশি তারা অর্জুনকে থানায় গিয়ে একটি অভিযোগ জানানোর পরামর্শ দেয়। অর্জুন দ্রুত থানায় গিয়ে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ জানায় এই শহরে অপরাধ প্রায় নেই বললেই চলে, তাই 24 ঘন্টার আগে কোনো মিসিং কেস গ্রহণ করা হয় না। অর্জুন অনেক অনুরোধ করার পর পুলিশ শেষমেশ মামলা নিতে রাজি হয় এবং জানায় কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই তাকে জানানো হবে। পুলিশি আশ্বাস পেয়েও দুশ্চিন্তায় থাকা অর্জুন আবার সেই ক্যাফেতে ফিরে যায়। মালিককে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাকে অতিরিক্ত ডিস্টার্ব করার কারণে মালিক বন্দুক দেখিয়ে অর্জুনকে তাড়িয়ে দেয়। বাইরে বেরিয়ে আসার পর অর্জুন দেখতে পায় সেখানে একজন অটিজমে আক্রান্ত ছেলেকে। ছেলেটি তাকে বলে, আমি দেখেছি আপনার স্ত্রীকে রোড 7-এর দিকে নিয়ে গেছে ওই ট্রাকটি। ট্রাকের ভেতরে 2 জন মেয়ে এবং 1 জন ছেলে ছিল, যার চুল বেশ লম্বা ছিল। সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমি পাগল নই। আমি সবকিছু দেখি এবং সবকিছুই জানি। ছেলেটি আরো জানায় যে অর্জুনের স্ত্রী হারানোর পেছনে পুলিশও জড়িত, তাই পুলিশের কাছে সাহায্য চাইলে কোনো লাভ হবে না। এই কথা শুনে অর্জুন সরাসরি রোড 7-এর দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে দেখে একটি নির্জন জায়গা, যেখানে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা আছে। গাড়িগুলো অনেকদিন ধরেই পড়ে থাকায় ধুলোয় ভর্তি। অর্জুন গাড়িগুলোর দিকে এগোতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ তাকে আঘাত করে। দেখা যায় তারা সেই একই ছেলেরা যাদের সাথে অর্জুনের রাস্তায় ঝামেলা হয়েছিল। অর্জুন সবচেয়ে বেশি অবাক হয় যখন সে সেই অটিজমে আক্রান্ত ছেলেটিকে দেখে। আসলে সে অসুস্থ ছিল না, সে সম্পূর্ণ সুস্থ। তখন ছেলেটা বলে, পাগল আমি নই, পাগল তুমি। আমি তোমাকে যা বলেছি তুমি তাই বিশ্বাস করেছো। তোমার মতো বোকা মানুষ আমি জীবনে দেখিনি। এরপর তারা সবাই মিলে অর্জুনকে মারধর করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে রাক্ষিত এবং দীপিকা। আসলে এই পুরো ঘটনাই তাদের পরিকল্পনা ছিল। রাক্ষিত তখন অর্জুনকে জানায় যে তাকে হত্যা করার জন্য তার বউয়ের প্রেমিকা তাদেরকে হায়ার করেছিল, আর এই সব কিছুই অর্জুনের স্ত্রী জানত। এই কথা শুনে অর্জুন প্রচন্ড ধাক্কা খায়। এরপর সে কিছু গোলমাল বুঝতে পেরে জিজ্ঞাসা করে, তোমরা কারা? তখন পিছনের কাহিনীটি উন্মোচিত হয়। দীপিকা এবং রাক্ষিত আসলে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা অপরাধী। দীপিকা যখনই বোর ফিল করত তখন সে কাউকে হত্যা করত, যা থেকে সে আনন্দ পেত। এই কারণেই তার পরিবার তাকে মানসিক হাসপাতালে ভর্তি করেছিল। দীপিকা হাসপাতাল থেকে বারবার তার পরিবারকে চিঠি লিখত যাতে তারা তাকে এখান থেকে নিয়ে যায়, কিন্তু তার পরিবার কখনোই তাকে মুক্ত করত না, কারণ সে ভয়ানক ছিল। একদিন কিছু লোক দীপিকার উপর জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন রাক্ষিত এসে তাকে বাঁচায় এবং সেখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। এরপর দীপিকা রাক্ষিতকে জানায় যে সে তার বাবা মার সাথে দেখা করতে চায়। রাক্ষিত দীপিকাকে হাসপাতাল থেকে পালিয়ে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু দীপিকা বাড়িতে গিয়ে তার বাবা মাকে হত্যা করে এবং তাদের সব টাকা নিয়ে রাক্ষিতের সঙ্গে পালিয়ে যায়। এই সময় আমরা আরো জানতে পারি যে দীপিকা ও রাক্ষিত এর আগেও অনেক দম্পতিকে একইভাবে ফাঁদে ফেলেছে এবং তাদের স্ত্রীদের হত্যা করেছে। তারপর রাক্ষিত অর্জুনকে বলে যে তাকে একটি সুযোগ দেওয়া যেতে পারে। কায়েলের প্রেমিক যত টাকা দেবে তুমি যদি তার দ্বিগুণ টাকা দাও তবে আমরা কায়েল ও তার প্রেমিককে হত্যা করব, আর তুমি যদি চাও তাহলে টাকা দিয়ে তোমার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যেতে পারো। এই কথা শুনে অর্জুন কি করবে তা বুঝে উঠতে পারছিল না।
তারা ৮ কোটি টাকা চাইছিল, যা অর্জুন সারা জীবনে উপার্জন করেছিল। একটি বিষয় অর্জুনের মাথায় ঢুকছিল না যে তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা তারা কিভাবে জানলো। এতে অর্জুন বুঝতে পারে যে তার স্ত্রী নির্দোষ এবং তারা হয়তো অনেক আগে থেকেই তার পিছনে লেগেছিল। তারপরেও সে এমন ভাব করে যে এমন স্ত্রীকে কেন বাঁচাবে সে, যে তাকে মারার পরিকল্পনা করেছিল। কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে সে রাজি হয়ে যায়। অর্জুনকে পাশের শহরে নিয়ে গিয়ে একটি ব্যাংক দেখিয়ে সেখান থেকে নগদ টাকা উঠাতে বলে, আর যদি কোনো চালাকি করে তাহলে তার স্ত্রীকে হত্যা করবে বলে হুমকি দেয়। তখন অর্জুন ব্যাংকে যায়। প্রথমে এত টাকা উঠানোর কথা শুনে ম্যানেজার দিতে চায় না, পরে অন্য কোনো উপায় না পেয়ে টাকা দিয়ে দেয়। ঠিক তখনই রক্ষিত কল দিয়ে অর্জুনকে রাস্তায় যেতে বলে যেখানে তার লোকজন আছে। এদিকে দেখা যায় কায়েলকে বেঁধে রাখা হয়েছে। তারা আসলে যে কাহিনী অর্জুনকে বলেছিল তা সম্পূর্ণ মিথ্যা। কায়েল বা তার প্রেমিক কেউই অর্জুনকে মারার জন্য তাদের টাকা দেয়নি। তখন দীপিকা কায়েলকে বলে, তোমাকে মারার জন্য অর্জুন আমাদেরকে ৮ কোটি টাকা দেবে। তোমার প্রেমিক তো অনেক পয়সাওয়ালা, তাকে বলো আমাদেরকে 10 কোটি টাকা দিতে, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। আর এটার মধ্যে তুমি তোমার প্রেমিককেও টেস্ট করতে পারবে যে সে তোমার প্রতি কতটা লয়াল এবং তোমাকে বাঁচাতে সে কত দূর যেতে পারে। কিন্তু কায়েল জানায় অর্জুন এমনটা কখনোই করবে না, তাকে আমি গত 12 বছর ধরে চিনি। এটা শুনে দীপিকা আবারও কায়েলকে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। এই পর্যায়ে দেখা যায় রাক্ষিতের লোকেরা অর্জুনকে সহ টাকাগুলো নিয়ে গাড়িতে তোলে। অর্জুন বারবার কায়েলের কথা জিজ্ঞাসা করলেও তারা কিছুই বলে না। পরে হাসতে হাসতে বলে, তুমি একদমই বোকা, আমরা তোমাকে যাই বলি তুমি সবকিছু বিশ্বাস করে নাও। এবার নিজেই খুঁজে নাও তোমার স্ত্রী কোথায় আছে। এটা শুনে অর্জুন প্রচন্ড রেগে যায় এবং গাড়ির মধ্যে মারামারি শুরু করে দেয়। ভেতরে মারামারি চলতে থাকলে গাড়ির অবস্থাও খারাপ হয়ে যায়। এক পর্যায়ে অর্জুনের হাতে একটি বন্দুক চলে আসে এবং সেটা দিয়ে সে তাদের মারতে শুরু করে। গাড়ি থামিয়ে দুজনকে সেখানেই ফেলে দেয় এবং একজনকে নিয়ে যেতে শুরু করে। তার গলাটা গাড়ির সিটের সাথে ডাকটেপ দিয়ে পেঁচিয়ে দেয় এবং বারবার জিজ্ঞাসা করতে থাকে, কায়েল কোথায়? তোর জন্য এটাই ভালো হবে যদি নিজের জীবনের পরোয়া করিস, তাহলে তুই এখনই বলে দে, নইলে আজকে তোকে মরতে হবে। কিন্তু ছেলেটা কিছুতেই কিছু বলে না। পরে অর্জুন ছেলেটার অবস্থা খুব খারাপ করে ফেলে। হঠাৎই সামনে পুলিশের একটি গাড়ি দেখা যায়। তখন সেখান থেকে একজন পুলিশ বের হয়ে অর্জুনকে তার বন্দুকটা ফেলে দিতে বলে। অর্জুন বারবার বলতে থাকে যে এরাই তার স্ত্রীকে নিয়ে গেছে, কিন্তু কার কথা কে শোনে? তার হাতে বন্দুক দেখে পুলিশ তার কোনো কথাই শোনে না। ততক্ষণে ছেলেটা বেরিয়ে বন্দুক দিয়ে পুলিশটাকে মেরে ফেলে আর অর্জুনের দিকে গুলি চালায়। কিন্তু অর্জুন নিচে পড়ে গেলে ছেলেটা আর তাকে খুঁজে পায় না। পরে সেখান থেকে গাড়ি আর টাকা নিয়ে ছেলেটি চলে যায়। তখন অর্জুন এসে রেডিওতে বলে যে পুলিশকে গুলি করা হয়েছে, তাড়াতাড়ি ব্যাকআপ পাঠান। এটা বলেই সে পুলিশের গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ছেলেটা টাকা নিয়ে রাক্ষিতের কাছে চলে আসে। এসে তাকে বলে ঘটনাক্রমে একজন পুলিশকে মারতে হয়েছে আর অর্জুন পালিয়ে গেছে। তখন রাক্ষিত জানতে চায়, তোকে তো ফলো করেনি? ছেলেটা বলে, না, আমি এটা নিশ্চিত করে এসেছি, আমাকে সে ফলো করেনি। তারপরেও রাক্ষিত জানায় যে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। তাই এখানকার সব প্রমাণ এখনই নষ্ট করে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়তে হবে। এগুলো শুনে সবাই মিলে কাজে লেগে পড়ে। এদিকে অর্জুন গাড়ি নিয়ে যেতে যেতে একটি জায়গায় এসে পৌঁছে। সেখানে সে একই ধরনের গাড়িগুলো দেখতে পায় যেগুলো রাক্ষিত চালাতো। পরে সেখানে খোঁজাখুঁজি করতে থাকে অর্জুন, কিন্তু কিছুই পাচ্ছিল না সে। ঠিক তখনই সেখানে সন্দেহজনক একজন লোককে সে দেখতে পায়, যাকে কিছুক্ষণ আগেই ক্যাফেতে দেখেছিল অর্জুন। তারপর তার পিছে তার বাড়িতে এসে পৌঁছে। তখন অর্জুন জানতে পারে যে এরাও রাক্ষিতের সাথেই কাজ করে। তাকে অনেক করে জিজ্ঞাসা করলেও রাক্ষিত সম্পর্কে কিছুই বলে না। তাকে মারার হুমকি দিলে সে বলতে যাবে, ঠিক তখনই সেখানে লোকটার মা চলে আসে আর অর্জুনের দিকে গুলি চালায়। কিন্তু ঘটনাক্রমে সে লোকটার মাই মারা যায়। এই গুলির শব্দে আরো লোক চলে আসে এবং অর্জুনকে মারতে শুরু করে। কিন্তু অর্জুনও কম নয়, সবাইকে মেরে বেঁধে ফেলে এবং মারার হুমকি দিলে রাক্ষিত সম্পর্কে বলে দেয় যে ওরা 13 নম্বর রোডের কাছে একটি পুরনো ফ্যাক্টরিতে আছে, সেখানে গেলেই তুমি রাক্ষিতকে পাবে। সাথে সাথে অর্জুন সেখানে চলে আসে আর একটি মেয়ের লাশ দেখতে পায়। তারপর বন্দুক নিয়ে চলে আসা সবাইকে মারতে শুরু করে। এত মানুষ যে অর্জুনের কাছে কিছুই না, সবাইকে সে মারতে থাকে। অর্জুন একজনকেও ছাড়ছে
পারছে না। সে তারপর ঘরে ঢুকে আবারও তাণ্ডব শুরু করে। হঠাৎই সেখানে দীপিকা চলে আসে এবং তারা দুজন মিলে আর্জুনকে মারতে শুরু করে, কিন্তু আর্জুনও ছেড়ে দেবার পাত্র নয়। পরে দীপিকা বলে, সবকিছু শেষ হয়ে গেছে, এখন তো স্ত্রী যদি তোর সামনেও আসে তারপরও তুই তাকে চিনতে পারবি না। এটা বলেই আর্জুনের মাথায় কাপড় বেঁধে মারতে শুরু করে। তখন কাঁচ ভেঙে দুজনেই নিচে পড়ে যায়। দুর্ভাগ্যবশত দীপিকা সোজা পড়ে গিয়ে ভয়ঙ্কর কেমিক্যালের সংস্পর্শে আসে। দীপিকার গায়ে সেই কেমিক্যাল লাগতেই তার পুরো শরীর পুড়ে যায়। এটা দেখেও রাশিদ বলে, তুমি এখনো সুন্দরী আছো, ঠিক আগের মতো। তারপরই দীপিকা মারা যায়। এটা দেখে রাশিদ প্রচন্ড রেগে আর্জুনকে মারতে যায়। দুজনের মধ্যে তুমুল লড়াই চলে। তারপর হঠাৎই রাশিদ মেটাল ডিস্ট্রয়ারের দিকে পড়ে যেতে থাকলে আর্জুন তাকে ধরে ফেলে আর কায়েল সম্পর্কে অনেক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রাশিদ কোনোভাবেই কায়েল সম্পর্কে কিছু বলতে চায় না। তারপর নিজের ইচ্ছায় সে ডিস্ট্রয়ারের মধ্যে গিয়ে মারা যায়। এটা দেখে আর্জুন পুরোপুরি অবাক হয়ে যায়। তারপর আর্জুন গিয়ে খুঁজতে থাকে কায়েলকে। দেখতে পায় পুরো মুখে ব্যান্ডেজ করা একটি মেয়েকে। এটা দেখে আর্জুন ভাবে হয়তো এটাই কায়েল। তখন সে অনেক কান্না করতে থাকে তাকে ধরে নিয়ে, কারণ সে বুঝতে পারে যে রাশিদ ও দীপিকা একসঙ্গে দম্পতিদের টার্গেট করত। তারা স্বামীদের কাছ থেকে টাকা আদায় করত, তারপর স্ত্রীদের প্লাস্টিক সার্জারি করিয়ে রাশিয়ায় বিক্রি করে দিত। কিন্তু সার্জারির সময় অনেক নারীরই মৃত্যু হয়ে যেত। তখন তাদের সেই কেমিক্যালের মধ্যে ফেলে দেওয়া হতো যাতে কোনো চিহ্ন না থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক পুলিশও চলে আসে আর যারা বেঁচে ছিল সবাইকে হেফাজতে নেয়। তখন পুলিশরা আর্জুনকে ধন্যবাদ দেয় তার এই সাহসিকতার জন্য। এই গ্রুপ এখানে অনেকদিন ধরে এসব কাজ করে বেড়াচ্ছিল। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাচ্ছিল না, আর অর্জুনের সাহায্যে এতদিনে তাদেরকে ধরতে পারল। পরে দেখা যায় আর্জুন গাড়ি নিয়ে যাচ্ছিল আর পাশেই বসে আছে কায়েল। আসলে যখন ওই ব্যান্ডেজ করা মেয়েটাকে ধরে আর্জুন কান্না করছিল তখন পাশেই কায়েল অজ্ঞান অবস্থায় পড়েছিল। আসলে ওর প্লাস্টিক সার্জারি করতে সক্ষম হয়নি তারা। কয়েক ঘন্টা জার্নি শেষে তারা কায়েলের বাবার বাড়িতে এসে পৌঁছায়। তারা কায়েলকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন অর্জুন সেখান থেকে চলে যেতে থাকলে কায়েল এসে তাকে জড়িয়ে ধরে এবং তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে অর্জুনকে বলে, আমি তো তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, তবুও তুমি তোমার জীবনের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছো। এটা শুনে অর্জুন হাসে এবং বলে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা শুনে কায়েল আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অর্জুনকে জানায় যে তার কোনো প্রেমিক ছিল না, সে শুধু অর্জুনকে জ্বালানোর জন্যই এসব করেছিল, যাতে অর্জুন তার ভালোবাসার মূল্য বুঝতে পারে। এটা শুনে অর্জুন খুব খুশি হয়ে কায়েলকে জড়িয়ে ধরে এবং এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, মুভির গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।